হ্যালো, শুভ সন্ধ্যা। আজকে 19শে নভেম্বর 2024 সাল। যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করব সেই বিষয়টা হলো, যেটা থাম্বনেলে লিখেছি, তা হলো আওয়ামী লীগের অলিগার অর্থনীতি ও আওয়ামী লীগের প্রত্যাবর্তনে ভারতের ভূমিকা এবং আগ্রহ। আজকে এই বিষয়টা আলোচনা করব এই কারণে, সকালে আজকে আমি দুইটা ভিডিও দিয়েছি। একটা ভিডিওতে আমি বলেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার ডক্টর ইউনূস দ্য হিন্দুতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়ে কিছু মন্তব্য করেছেন। পাশাপাশি আমরা আমাদের উপদেষ্টা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহফুজকে কিছু হতাশার পোস্ট দিতে দেখেছি। কিছু রক্তক্ষয়ী সংগ্রামের আশঙ্কা সে করছে এবং একটি কথা এখন খুবই আলোচনা হচ্ছে, তা হচ্ছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন। আওয়ামী লীগের প্রত্যাবর্তন হতে যাচ্ছে মূল রাজনীতিতে, সেটা আর কোনো সন্দেহের অবকাশ নাই। আজকে যেটা আলাপ করব, আওয়ামী লীগ, আমি বারবার আমার আগের ভিডিওতে বলেছি, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সাথে, ভারত পাকিস্তানের বিভক্তির সাথে এবং ভারতবর্ষে আওয়ামী লীগের রাজনীতি একটি ঐতিহাসিক একটি ভূমিকা আছে। এবং যখন ভারত বিভক্ত হয়ে ভারত পাকিস্তান হয়, তখন আওয়ামী লীগ মুসলিম লীগের সেই বিভিন্ন সময়ের আন্দোলনের ইতিহাস আছে, যার ধারাবাহিকতায় বাংলাদেশে 71 সালে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই, সেটা আমি সবসময় বলেছি। শুধু আওয়ামী লীগ নয়, আমি কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করার পক্ষে না। কারণ রাজনৈতিক দল থাকবে কি থাকবে না তা নির্ধারণ করবে মানুষের, বাংলাদেশের জনগণ। যদি কোনো রাজনৈতিক দল যদি তার ভূমিকা রাখতে না পারে, তার যদি ভুল ভ্রান্তি হয়, তাহলে বাংলাদেশের জনগণই তাকে প্রত্যাখ্যান করবে এবং সে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তা যদি আমরা বলি যে তা সম্ভব কিনা, আমরা দেখেছি যে আওয়ামী লীগের 3 টার্মের মধ্যে পরবর্তী 2 টার্মে ভোট দিতে কিন্তু মানুষ যায় নাই। আওয়ামী লীগের যে 40% বা 42% ভোটের কথা বলা হয়, সে 42% ভোটারও কিন্তু ভোট দিতে যায় নাই। অর্থাৎ সামগ্রিকভাবে আওয়ামী লীগের সমর্থক বা যারা ফ্লোটিং ভোটার আছে, সবাই আওয়ামী লীগকে বিগত 10 বছর ধরে প্রত্যাখ্যানই করেছে। এটাই যদি ধারাবাহিকতা বজায় থাকতো, যদি সঠিক ইলেকশন হতো, তাহলে আওয়ামী লীগ যদি ইলেকশনে পরাজিত হয়ে পরাজয়কে মেনে নিয়ে নতুন রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করত, তাহলে হতো আওয়ামী লীগকে আজকে এইভাবে পালিয়ে থাকতে হতো না। শেখ হাসিনাকে এভাবে অসম্মানিতভাবে বিশ্বের যে স্থানে সে পৌঁছে গেছে, সেখানে ওনাকে পৌঁছাতে হতো না। আওয়ামী লীগের যে মন্ত্রী, এমপি সবাই যেভাবে দেশ ছাড়া হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছে, এই অপদস্থ তাদের হতে হতো না। 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন হয়েছে, তাদের ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তা তাদের হতে হতো না। পাশাপাশি যেটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সাথে অবিস্মরণীয়ভাবে জড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নাম, যে সুনাম, এইভাবে ক্ষুণ্ণ হতো না, যেটা আমাদেরকে খুবই বেদনা দেয়। কারণ বাংলাদেশের স্বাধীনতা, 71 সালে মুক্তিযুদ্ধ, 7 মার্চের ভাষণ, স্বাধীনতার ডাক এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল ভূমিকা হিসেবে আর আওয়ামী লীগের রাজনীতি, দুইটাকে এক করা যাবে না। সেটা আমি আমার বিগত সময়ে বহু প্রবন্ধে উল্লেখ করেছিলাম যে জাতির পিতা বঙ্গবন্ধুকে
বঙ্গবন্ধু রাখাই উচিত, তাকে অতিরিক্তভাবে প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন ছিল না। উনি তো প্রতিষ্ঠিত হয়েই আছেন। জাতিসংঘে ওনার ভাষণ এবং আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুকে সবাই চেনে। ওনাকে অতিরিক্তভাবে প্রতিষ্ঠা করতে গিয়ে আওয়ামী লীগ তার নিজের শুধু ডুবে নাই, বঙ্গবন্ধুকেও তারা অসম্মানিত করেছেন। বঙ্গবন্ধু কখনো ডুববে না, কিন্তু অসম্মানিত হতে আমরা দেখেছি, যা আমাদেরকে খুবই কষ্ট দেয়। আসুন আমরা আজকে মূল আলোচনায় আসি। আমাদের যে শ্রদ্ধেয় দেবপ্রিয় ভট্টাচার্য, আমি ওনাকে অসম্ভব সম্মান করি। বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ালেও বিগত সময়গুলোতে বিএনপি এবং আওয়ামী লীগের সরকারের সময়ে উনি বিভিন্ন ধরনের বিষয়গুলো তুলে এনেছেন। সরকারের সেগুলো পছন্দ হয় নাই, সরকার ওনাকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করেছে। কিন্তু উনি সেই ব্যক্তি যিনি বিএনপির সময়েও সরকারের সাথে কাজ করেছে, আওয়ামী লীগ সময়েও আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করেছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও কাজ করছে। এবং ওনার বক্তব্যগুলো বিভিন্ন সময়ে সরকার যদি গুরুত্ব দিত, তাহলে সরকারগুলোর জন্যই ভালো হতো। যদি আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজনীতির দলগুলো যখন সরকারে থাকে, তখন ওনারা একটা অলিগার শ্রেণী এবং একটা চাটুকার শ্রেণী দ্বারা আবদ্ধ হয়ে যায়, যারা আর সুষ্ঠু সুন্দর সমালোচনাগুলো, গঠনমূলক আলোচনাগুলো ওনাদেরকে বিকৃতভাবে বুঝান। যেটা আমরা বিএনপির সময়ে, জোট সরকারের সময়ে আমরা আমাদের শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার উপরও দেখেছি, বর্তমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমানের উপরে আমরা তার প্রভাব দেখেছি, এবং আওয়ামী লীগের শেখ হাসিনার সময়েও আমরা তার প্রভাব দেখেছি, যার জন্য আওয়ামী লীগের এই পরিণতি। দেবপ্রিয় ভট্টাচার্য একটি অনুষ্ঠানে বলেছেন, অর্থনীতি সংক্রান্ত শ্বেতপত্র প্রণয়নে জাতীয় কমিটি, উনি প্রধান হয়েছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে, এবং উনি একটা বিশিষ্ট অর্থনীতিবিদ। উনি মনে করেন, এক দশকে বাংলাদেশে যে অলিগার্ক শ্রেণীর উত্থান ঘটেছে, সেই গোষ্ঠীকে ভেঙে দিতে না পারলে অদূর ভবিষ্যতে কোনো সংস্কার সম্ভব হবে না। তিনি বলেন, এই অলিগার্ক গোষ্ঠীকে ভেঙে দিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে, এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে হবে। ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুল আয়োজিত বাংলাদেশের অর্থনীতি ও অর্থনৈতিক সংস্থা শীর্ষক এক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য এই কথাগুলো বলেন। তিনি আলো বলেন, রাষ্ট্রের মেরামত না হলে 2 পয়সা সংস্কার করে আপনি টিকতে পারবেন না। পুরনো ব্যবস্থায় ফিরে আসার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। এবং উনি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগসের একজন ফেলো। তিনি আরও কিছু উল্লেখ করেছেন যে গত 1.5 দশক ধরে আর্থিক খাতকে কিছু রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের মাধ্যমে লুটপাট করা হয়েছে। তিনি বলেছেন যে এই অলিগার্ক শ্রেণী তারা সংঘবদ্ধভাবে, পরিকল্পিতভাবে শুধু এক জায়গায় তারা লুটপাট করে না, তাদের হাতকে তারা অক্টোপাসের মতন সব জায়গায় ছড়িয়ে দেয়। আমি একজন বিজনেস ম্যানেজমেন্টের একজন ছাত্র হিসাবে, আমি দেশের বাইরে লেখাপড়া করেছি, একজন ব্যবসায়ী হিসাবে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠানের আমি উচ্চ পদে জিএম এবং তারও উচ্চ পদে কর্মরত থাকায় আমি জানি যে দুর্নীতি কিভাবে একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে পারে, এবং যারা দুর্নীতি করে তারা কিভাবে তাদের চারপাশে একটি ক্ষেত্র তৈরি করে নেয়। উনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের সময়ে যে অলিগার্ক যে শ্রেণী তৈরি হয়েছিল, তারা ব্যাংকিং সেক্টরকে তারা হাত দিয়েছে, দেহের 2টি ফুসফুস ব্যাংকিং সেক্টর এবং পাওয়ার সেক্টরকে তারা গ্রাস করে নিয়েছিল। এস আলমকে যদি দেখেন, এস আলম যেভাবে ব্যাংকিং খাতে তার দুর্নীতি আছে এবং পাওয়ার সেক্টরও তার অবস্থান আছে, সেভাবে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও তারা তাদের হাত সেভাবে প্রসারিত করেছে। এবং শ্রদ্ধেয় দেবপ্রিয় ভট্টাচার্য যে কথাটা বলেছে, আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ, তা হলো যে এই অলিগার্ক শ্রেণী কিন্তু বিভিন্ন জায়গায়
তাদের আজ্ঞাবহ ব্যক্তিদেরকে বসায়। যেমন তারা ব্যাংকিং সেক্টরে তাদের আজ্ঞাবহ ব্যক্তিদের বসায়। এস আলমের ব্যাংকগুলোতে যদি যান তাহলে দেখবেন সেখানে সবগুলো পটিয়া অঞ্চলে তার এলাকার। সেভাবে ইসিবিএল ব্যাংকে দেখবেন আনোয়ারা সাতকানিয়ার প্রভাব বেশি। এই যে এইভাবে তারা তাদের ব্যাংকগুলোকে যে যে প্রতিষ্ঠান তারা লুটপাট করবে সেখানে তাদের লোকগুলোকে বসায়। সেভাবে আরেকটি প্রতিষ্ঠান, আমি নাম বলছি না, তারা পোর্ট সংক্রান্ত বিষয় এবং এই বিষয়গুলোতে তারা পোর্টের যারা রিটায়ার্ড করে তাদেরকে এনে এনে তাদের প্রতিষ্ঠানে চাকরি দেয়, অ্যাডভাইজার করে রাখে, বিভিন্ন পদে দিয়ে রাখে। আমি যেহেতু বে টার্মিনালের সাথে কাজের সাথে সম্পৃক্ত আছি এবং আমি যেহেতু অন্যান্য এলএনজি টার্মিনাল যখন হচ্ছিল ফ্লোটিং টার্মিনাল, তখন আমি পেট্রোনেট এবং রিলায়েন্সের সাথে কাজ করেছি, পেট্রো বাংলার প্রজেক্ট ছিল। এই সব কিছুতে আমি যা দেখেছি যে এই যে প্রতিষ্ঠানের নামটা আমি বলছি না, সেই প্রতিষ্ঠানে দেখেছি যে যারা রিটায়ার্ড করেছে তাদেরকে এনে সেখানে সম্পৃক্ত করে রাখা হয়েছে। কনসালটেন্সি ফার্ম নামে যে ফার্মগুলো আছে সেখানে আপনারা দেখবেন সেখানে বিভিন্ন এই প্রতিষ্ঠানের যারা প্রভাবশালী ব্যক্তি তাদেরকে সেখানে নিয়োগ দিয়ে রাখা হয়। তাহলে এই অলিগার্ক শ্রেণীর এই হচ্ছে তাদের স্ট্র্যাটেজি। তাদের আজ্ঞাবহ ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে তারা সেই প্রতিষ্ঠানগুলোকে গ্রাস করে। সুতরাং দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আসুন আমরা আজকে যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য আজকে সোচ্চার হয়ে আছে অনেকে, যেমন আমি যদি কয়েকটি মন্তব্য আপনাদেরকে বলি, যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য ছাত্র আন্দোলনের এদেরকে উল্লেখ করে বলছেন ওনারা কারা। হ্যাঁ, আমিও এটাতে একমত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক না। শ্রদ্ধেয় তারেক রহমান উনি বলছেন যে কোনো দল নিষিদ্ধ হবে কি হবে না তা জনগণের সিদ্ধান্ত নেবে, খুবই সঠিক বাক্য। আজকে শ্রদ্ধেয় ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা যদি একটি জাতীয় সরকারের পথে যেতে চায় সেটাও ভালো, এবং বিএনপির আরো কয়েকজন নেতৃত্ব এটাও বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ওনারা না। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, আমার প্রিয় নেতা, উনি ভারতে গেছেন, ভারত থেকে এসে উনি বলেছেন কিছু পজিটিভ কথাবার্তা বলেছেন। সব দিকে এটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আবার তার মূল রাজনীতিতে ফিরে আসতে চাচ্ছে। এখন আমরা আওয়ামী লীগের সময়ে দেখি, আওয়ামী লীগ সময়ে শুধু সেতু মন্ত্রণালয়, সড়ক ও সেতুতে দুর্নীতি হয়েছে 29 থেকে 51,000 কোটি টাকা, টিআইবি বলছে। এটি প্রথম আলোতে 9 অক্টোবর 2024 সালে প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগ সময়ে শুধু সড়ক এবং সেতুতে গত 15 বছরে 29 থেকে 51,000 কোটি টাকা লুটপাট হয়েছে। দেখুন অলিগার্ক শ্রেণীর ভয়াবহ রূপ। আরো বলছি আপনাদেরকে। এরপরে আমরা দেখি কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ পত্রিকা 16 সেপ্টেম্বর 2024 সালে তারা একটা সংবাদ প্রচার করে, সেখানে লেখে বিদেশে অর্থ পাচারে আওয়ামী লীগের অর্ধশত মন্ত্রী এমপি। সেখানে তারা উল্লেখ করেন আওয়ামী লীগের অর্ধশত মন্ত্রী এমপি বিপুল অর্থ সম্পদ বিদেশে পাচার করেছেন। গত 15 বছরে ক্ষমতায় অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদে পাহাড় করেছেন এর বেশিরভাগই তারা বিদেশে পাচার করেছেন। এই তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন এবং দুদকের এই অনুসন্ধান রিপোর্ট এটি প্রকাশিত হয়েছে। গত এক মাসে আমলে নেওয়া ব্যক্তিদের মধ্যে 83 জনই মন্ত্রী এমপি। এর মধ্যে অর্ধশত মন্ত্রী এমপি বিদেশে সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। পাচারকারীরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতে উপদেষ্টা ও এমপি সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক অর্থমন্ত্রী ও এমপি আহম মুস্তফা কামাল, সাবেক বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তিকার গাজী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও এমপি ডাক্তার দীপু মনি, সাবেক ভূমি মন্ত্রী ও এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তিনি আবার আমার আনোয়ারার এমপি, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সহ আরো অনেকে। এছাড়াও এস আলম গ্রুপের মালিক সাইফুর রহমান মাসুদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুন রশিদ, সাবেক মন্ত্রী পরিচয় সদীপ কবির বিন
আনোয়ার সহ আরও আছে বেনজির, তারা সহ ক্ষমতায় কেন্দ্রে থাকা আরও 70 জনের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে দুদক। শুধু এটা নয়, আমরা দেখেছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে হাজার কোটি কোটি টাকা লুটপাটের তথ্য বেরিয়ে এসছে। বলা হচ্ছে এই তথ্যগুলো সজীব ওয়াজেদ জয়ের কাছেই গেছে। সুতরাং এই 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 হচ্ছে আওয়ামী লীগের লুটপাটের ইতিহাস। তারপর আরেকটু আমরা দেখি, তো এই যে আওয়ামী লীগের এই লুটপাট যারা করেছে, যারা ব্যবসায়ীভাবে লাভবান হয়েছে, এই যে অলিগার শ্রেণী, এই অলিগার শ্রেণীর কাছে প্রচুর অর্থ। আজকে সকালবেলা আমি যখন বোট ক্লাবে যাই, তখন আমার যে ব্যবসায়িক বন্ধুরা সহ আমরা সেখানে কয়েকটি প্রজেক্ট ভিজিট করি। ওখানে বিভিন্ন বিদেশি সংস্থা আন্ডারে টার্মিনাল, কন্টেনার টার্মিনাল হবে। আমরা সেখানে এক জায়গায় বসি, কিছু ব্রেকফাস্ট করি, আলাপ করি। সে আলাপ বলে আমার একটি বন্ধু বলছিল যে বাংলাদেশের এই যে অবস্থা নিয়ে আমি যাতে আর ইউটিউবে কিছু না বলি, তার কারণ সব ও বলছে যে চট্টগ্রাম যদি আমরা ধরি, চট্টগ্রামে আমাদের প্রাক্তন মেয়র নাসির সাহেব, তারপরে আমাদের মন্ত্রী, শিক্ষামন্ত্রী সাইফুল, তারপরে আমাদের হাসান মাহমুদ চৌধুরী, আমাদের বদি, এই ধরনের যারা আছেন তারা অর্থনৈতিকভাবে এত বেশি তারা সমৃদ্ধ, তারা এত বেশি তারা অর্থনৈতিকভাবে শক্ত যে তারা যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। শুধু তাহলে এটা এই আমার বন্ধুর এই কথাটা ধরে, সূত্র ধরে যদি আমি সারা বাংলাদেশের চিত্র ধরি, তাহলে গত 17 বছরে বাংলাদেশে এভাবে একটি বিশাল অর্থনৈতিকভাবে একটি শ্রেণী বা অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে। তাদের কাছে এত বেশি অর্থ আছে যে অর্থের বিনিময়ে তারা অনেক কিছুই করতে পারে। এবার আসুন আমরা তার কিছু প্রভাব আমরা দেখি। দ্য হিন্দুতে আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছে। সাক্ষাৎকারটি নভেম্বরের 18 তারিখ 2024 সালে প্রকাশিত হয়েছে। সেখানে তারা শিরোনাম করেছে, বাংলাদেশ উইল স্যাক এক্সট্রাডিশন অফ এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফ্রম ইন্ডিয়া, ইন্টারিম চিফ ইউনূস। সেখানে উনি বলছেন যে আমাদের বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূরণ হয়েছে। এই উপলক্ষে তারা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সাক্ষাৎকার নিয়েছে এবং দ্য হিন্দু হচ্ছে একটা প্রভাবশালী পত্রিকা। তারা সেখানে অনলাইনে তারা যে সাক্ষাৎকার প্রকাশ করেছে, সেখানে একটা প্রশ্নের উত্তরে তারা বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি, তারা প্রশ্ন করেছে। এই প্রশ্ন করেছে হিন্দু সাংবাদিক সুহাসিনী হায়দারের এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা এর মধ্যেই ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিশেষ সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা বলেছে সব রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, সুতরাং তারা এর মধ্যে রায় দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না। তাহলে এই হচ্ছে যে ডক্টর ইউনূসের মন্তব্য, এবং এটা গত 100 দিন আগের মন্তব্য এবং 100 দিন পরের মন্তব্য যদি আমরা বিচার করি, তাহলে আমরা বলবো সেটা প্রায় 180 ডিগ্রি ইউটার্ন হয়ে গেছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ অতি সত্বর আবার রাজনীতির মেইন ধারায় ফিরে আসবে। এখন যেটা হচ্ছে যে বারবার যেটা আমরা বিভিন্ন ভিডিওতে আমি বলেছি, তা হলো যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, সেটা আমরা চাই। কিন্তু আমরা চাই আওয়ামী লীগ একটা পুরো সংস্কারের মধ্য দিয়ে আসুক। তারা যে দুর্নীতি করেছে, লুটপাট হয়েছে, তার বিচার হোক, এবং যে গণহত্যার সাথে যে জড়িত থাকে তারও বিচার হোক। যদি না থাকে তাহলে তারা মুক্ত। পাশাপাশি আওয়ামী লীগ যদি তার সময়ে কোনো ভুল ভ্রান্তি করে থাকে, আওয়ামী লীগ সে ভুল ভ্রান্তি স্বীকার করে নিক, এবং আওয়ামী লীগ পূর্ণ গঠনের মাধ্যমে রাজনীতিতে থাকুক, সেটা আমিও চাই। এখন যেটা বিষয় হলো, আওয়ামী লীগের এই রাজনীতিতে আসার পিছনে ভারতের একটি বিশাল ভূমিকা আছে। কারণ এই যে অলিগার্ক যে শ্রেণীটা আছে, দেখবেন আপনারা এদের বেশিরভাগই কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে। এই অলিগার্ক শ্রেণীর সৃষ্টির মধ্য দিয়ে ভারতেই বেশিরভাগ লাভবান হয়েছে। বাংলাদেশের মধ্যে ভারতের একটি বৃহৎ সংখ্যক
কর্মকর্তা এখানে চাকরি এবং এখানে বিশদ একটি অংশ এখানে চাকরি করত, একটা অর্থ সেখান থেকে বড় একটি অর্থ তারা এখানে আয় করেছে। পাশাপাশি বাংলাদেশের সব সেক্টরে প্রশাসনে পর্যন্ত ভারতের একটি বিশাল ভূমিকা এবং প্রভাব ছিল। সেই প্রভাবটা যদি ধরে নেওয়া হয় যে শেখ হাসিনার বিদায়ের পরে সে প্রভাব চলে গেছে, সেটা ভাবা ভুল। সে প্রভাব এখনো রয়ে গেছে, সেটি সর্বক্ষেত্রেই প্রভাবটা আছে। সুতরাং ভারত চাইবে না যে তার এই প্রভাবটা নষ্ট হোক। কারণ আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন মণিপুরে আমার একজন পরিচিতকে ফোন করেছিলাম, কিন্তু সেখানে ফোন ঢুকে নাই, সেখানে কারফিউ জারি হয়েছে, সেখানে সব কিছুই বন্ধ, ইন্টারনেটও যোগাযোগ করা যাচ্ছে না এবং মণিপুরের অবস্থা ভয়াবহ। আমি কয়েকদিন আগে যখন কথা বলেছি তখন জানতে পেরেছি মণিপুরের অবস্থা ভয়াবহ। মিজোরামে আমাদের কিছু বৌদ্ধ যাতায়াত করে, একজনকে আমি জিজ্ঞাসা করেছি মিজোরামের অবস্থা কি, উনিও বলেছে মিজোরামের অবস্থাও ভালো না। তার মানে ভারত অলরেডি তার মণিপুর এবং মিজোরাম নিয়ে একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে। এর মধ্যে আবার তারা স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছে, স্বাধীন হতে চাচ্ছে। তার পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছেন যে ভারতের কিছু অংশ, বাংলাদেশের কিছু অংশ এবং আরাকান নিয়ে একটি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে জো স্টেট নামে। সেই বিষয়ে কিন্তু আমি অনেক ভিডিও করেছি, এটি কিন্তু এখন বিভিন্ন স্ট্রিম মিডিয়াতে আসছে, সেটাও ভারতের জন্য একটি চিন্তার বিষয়। সুতরাং এই সব বিষয়কে যদি ভারত যদি নিয়ন্ত্রণ করতে চায় তাহলে ভারতের দরকার বাংলাদেশে একটি আজ্ঞাবহ বা বন্ধুত্বপূর্ণ একটি সরকার। সেটি হতে পারে, সবথেকে ভালো হতে পারে আওয়ামী লীগ। যেহেতু এখন আওয়ামী লীগ মানুষের মনের মধ্যে একটি খারাপ পর্যায়ে গেছে, জনগণের একটি তিরস্কারের মধ্যে ঘৃণার পজিশনে পৌঁছেছে, সে কারণে ভারত তার এই বিষয়টি বিএনপির মাধ্যমে করতে চাইবে, যদিও ভারত বিএনপিকে বিশ্বাস করে না। আমরা এটা দৃঢ়ভাবে জানি বিএনপির সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক গভীর এবং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। সেই কারণে ভারত চাইবে আওয়ামী লীগ আবার মূল রাজনীতিতে ফিরে আসুক। এখন ভারত খুব তৎপর হয়ে উঠেছে কেন? যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে। এবার আসুন আমরা আলোচনা করি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কি লাভ এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ব্যবহার করে ভারত কি চাপ সৃষ্টি করতে পারে বাংলাদেশে যাতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হয়। এবার আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন সাজিয়েছে একান্ত অনুগতদের মাধ্যমে, যেমন RFK জুনিয়র, রবার্ট F কেনেডি জুনিয়র, ওনার বয়স 70 বছর, উনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই কেনেডির সাথে কিন্তু আওয়ামী লীগের একটি সুসম্পর্ক আছে। ইলন মাস্ক এসছে, তারপরে মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পাবে। কিন্তু মার্কো রুবিও আবার কিউবান অভিবাসী বাবা মায়ের সন্তান, কিন্তু তিনি ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের তিনি সমালোচক হিসেবে পরিচিত। ট্রাম্পের এই জায়গার মধ্যে এসে তার পররাষ্ট্রমন্ত্রী আবার মার্কো রুবিও আবার একটু ভিন্ন ধারার হয়ে গেল। ইনি যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের সুসম্পর্ক, ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সুসম্পর্ক, এই কারণে ডোনাল্ড ট্রাম্প চাইছে চীনের আধিপত্যবাদকে দমানোর জন্য ভারতকে সাথে নিয়ে, আবার মিস্টার পুতিনকে সাথে নিয়ে ডোনাল্ড ট্রাম্প চাইছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা দমাতে। এবং ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন জায়গায় গিয়ে যখন মুসলিমরা তাকে সাপোর্ট করেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছে আই লাইক মুসলিম। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলন যে ক্যাম্প করেছে, সে ক্যাম্পে তারা ইসরায়েলকে ধিক্কার দিয়েছে, প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছে এবং প্রকাশ্যে যা তারা হিলারি ক্লিন্টনকে যুদ্ধ অপরাধী বলেছে, জো বাইডেনকে যুদ্ধ অপরাধী বলেছে, ডেমোক্রেটদের যুদ্ধ অপরাধী এবং ইসরায়েলদের হত্যাকারী হিসাবে চিহ্নিত করেছে, যার প্রভাব পড়েছে ভোটে।
এবং ডেমোক্রেটদের এভাবে পরাজয়ের পেছনে এটি একটি মুখ্য ভূমিকা রেখেছে। কিন্তু পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ধর্মকে নিয়ে রাজনীতি করতে চেয়েছে। তিনি এই যে সেন্টিমেন্টটা ওনার দিকে নিতে চেয়েছে, মুসলিম জনগণের সেন্টিমেন্ট নিতে চেয়েছে, উনি দেখাতে চেয়েছে উনি মুসলিমদের পক্ষে। আবার পাশাপাশি উনি ইলেকশনে কিছুদিন আগে হিন্দু সম্প্রদায়ের পক্ষে, বাংলাদেশের হিন্দুদের সাম্প্রদায়িক যে দাঙ্গার উনি এটা ব্যবস্থা নেবে। পাশাপাশি উনি বাংলাদেশ এবং নরেন্দ্র মোদীকে বন্ধুভাবে সম্বোধন করা এবং উনি বিশ্বব্যাপী হিন্দুদের পক্ষে কাজ করবেন এই কথা বলে উনি হিন্দু ভোটটাও নিতে চেয়েছে। সুতরাং এই জায়গার মধ্যে এসে তার পররাষ্ট্রমন্ত্রী আবার মুসলিম বিরোধী ইসরায়েলের সমর্থক, এটি একটি দ্বিচারিতা হয়ে গেল। এবার পিট হ্যাগস্যাককে উনি করেছেন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। উনি পিট হ্যাগস্যাক যে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, এই পিট হ্যাগস্যাকের দায়িত্বের কারণে কিন্তু এই এশিয়ার এই রাজনীতিতে একটা বিশাল প্রভাব পড়বে। তারপরে মাইক ওয়ালসকে উনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন। উনি আবার ওয়ালসন চীন এবং রাশিয়া বিরোধী, তবে উনি ইউক্রেনের মার্কিন সমর্থন কমিয়ে আনার পক্ষপাতী। এই ওয়ালসন কিন্তু আবার চীন এবং রাশিয়ার বিরোধী। আবার এখানে এসে ইনি ডগ বারঘামকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছে এবং উনি খুবই রক্ষণশীল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তুলসী গ্যাবার্টকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে ট্রাম্প বেছে নিয়েছেন। তুলসী গ্যাবার্ট, ওনার বাবা মা হচ্ছে আমেরিকান, কিন্তু ওনার মা হিন্দু ধর্মকে উনি গ্রহণ করেছেন, তার জন্য উনি সন্তানদের নাম হিন্দু নাম রেখেছেন। এবং তুলসী গ্যাবার্ট উনি ইসকনের খুব ভক্ত। উনি ভগবত গীতার উপর হাত রেখে উনি শপথ নিয়েছিলেন। উনি আগে ডেমোক্রেট ছিলেন, পরে উনি রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন। এবং উনি বাংলাদেশে 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত হিন্দু নির্যাতনের বা সাম্প্রদায়িক যে সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে ওয়াকিবহাল। উনি কয়েকটি স্টেটমেন্ট তাতে দিয়েছে এবং গত শেখ হাসিনা সরকারের সময়ে উনি উষ্মা প্রকাশ করেছে। এবং উনি এক সময়ে যে বাংলাদেশের আমেরিকান হাই কমিশনারকে চাপ দিয়েছিলেন উনি যাতে সরকারকে প্রেসার দেয় যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে, মন্দির এবং মুক্তি ভাঙচুর হচ্ছে, সে ব্যাপারে উনি খুবই দুঃখ এবং উষ্মা প্রকাশ করেছিলেন। আবার এখানে আমরা আরেকজন আছেন এখানে, যিনি হচ্ছেন যে ভারতীয় বংশোদ্ভূত এবং উনি তামিল বংশোদ্ভূত কিন্তু ভারতীয় আমেরিকান। ওনাকে উনি অ্যালান মার্কসের সাথে উনি কাজ করবেন মার্কিং বিভিন্ন দক্ষতা উন্নয়নের মাধ্যমে খরচ কমিয়ে আনার বিষয়ে। এবং এই যে ট্রাম্প প্রশাসনে ভারত বংশোদ্ভূত মার্কিনরা আছে, তারা কিন্তু এই যে বাংলাদেশের এই বিষয়ে যথেষ্ট পরিমাণ প্রভাব বিস্তার করবে। এখানে যেটা হচ্ছে যে আরেকজন ব্যক্তিকে আমরা দেখছি হঠাৎ করে উদয় হয়েছে, উনি ডাক্তার ভরত। ডাক্তার ভরত হচ্ছে ভারতীয় মার্কিন নাগরিক। তিনি আবার ট্রাম্প প্রশাসনকে তিনি বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। ভারতের বংশোদ্ভূত মার্কিন জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা চিকিৎসক ভরত বড়াই তিনি চাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনের আগে যে বিবৃতি দিয়েছিল তাতে উদ্বুদ্ধ হয়ে তিনি পিটিআইকে এক সাক্ষাৎকারে বলছেন, বাংলাদেশি হিন্দুদের উপর দমন নিপীড়ন, হিন্দুদের মন্দিরে পবিত্র নষ্ট করা নিয়ে সাহসী বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প। তিনি একজন সাহসী মানুষ, পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিষয়টি বিবেচনা করতে পারেন তিনি। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন ও মার্কিন কংগ্রেসকে রাজি করাতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা যোগাযোগ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন ভরত বড়াই। প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায় 80% তৈরি পোশাক রপ্তানি, এই রপ্তানি যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি? খুবই একটি ন্যাক্কারজনক এবং একটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। এই সব বিষয়ে আলোচনা করে যেটা আমি বলছি, প্রথমে আমি বলেছি আওয়ামী লীগের অলিগারদের দুর্নীতি লুটপাট।
তারপরে আমি বলেছি ডক্টর ইউনূসের বক্তব্য, তারপরে আমি বলেছি মার্কিন প্রশাসনের পরিবর্তনে কিভাবে বাংলাদেশেও প্রভাব বিস্তার করবে। যেহেতু স্যার ডক্টর ইউনূসের উপর ডোনাল্ড ট্রাম্পের এত সহানুভূতিশীল হবার বিষয় নয়, কারণ স্যার ডক্টর ইউনূস ডেমোক্রেটদের বেশি সাপোর্ট করেন। ক্লিন্টন ফাউন্ডেশনের ডোনার, হিলারি ক্লিন্টনের উনি ফান্ড করেছে। যখন হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করে জিতেছিলেন, তখন হিলারি ক্লিন্টনের নির্বাচনী ফান্ডে উনি অর্থ দিয়েছিলেন। কিছুদিন আগে আমরা দেখেছি জো বাইডেন ওনাকে জড়িয়ে ধরে চুমা খাচ্ছে, এবং উনি ক্লিন্টন ফাউন্ডেশনের বক্তৃতার মধ্যে দাঁড়িয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, মাস্টারমাইন্ড মাহফুজকেও পরিচয় করিয়ে দিয়েছেন। এই সব বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নজরে নিয়ে আসবে সজিদ ওয়াজেদ জয়, আওয়ামী লীগ, তাদের নিয়োগকৃত লবিশ ফার্ম এবং সর্বোপরি ভারত। সুতরাং ভারত আমেরিকা প্রশাসনকে কাজে লাগিয়ে যে একটি কিছু করবে, তা ভারতের নাগরিক বা মার্কিনী নাগরিক ডক্টর ভরতের কথাতেই আমরা বুঝতে পারছি। পাশাপাশি ভারতও শুরু করবে এইখানে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। কথা হলো যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক, কিন্তু আমরা যারা বাংলাদেশের জনগণ আছে তাদেরকে আমি আহ্বান করব, আওয়ামী লীগ রাজনীতি যদিও করেও ফিরেও আসে, আপনারা আওয়ামী লীগের অলিগারদের দ্বারা লুটপাটের এই বিষয়টি স্মরণ রাখবেন। আওয়ামী লীগকেও আহ্বান করব, আপনারা যে আপনাদের অলিগারদের দ্বারা বাংলাদেশে অর্থ যে লুটপাট হয়েছে, এই যে উন্নয়নের কথা বলে উন্নয়নের নামে মেগা দুর্নীতির নামে মেগা লুটপাট যা বিএনপি বলে এসেছিল গত 15 বছর ধরে, তা যে আপনারা করেছেন, তার জন্য আপনাদের অবশ্যই তার ক্ষতিপূরণ করা উচিত। অন্ততপক্ষে অর্থগুলো বাংলাদেশে আবার ফিরে আনা উচিত, এবং আপনাদের একটি পরিষ্কার সংস্কারের মধ্য দিয়ে আর রাজনীতিতে ফিরে আসা উচিত। সুতরাং যে বিষয়টা আলাপ করছিলাম, আওয়ামী লীগের অলিগার অর্থনীতি ও আওয়ামী লীগের প্রত্যাবর্তনে ভারতের আগ্রহ, এই বিষয়টি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।